একদিকে যেমন তার স্বপ্ন আছে আর একদিকে ক্রোধ আছে। এই ক্রোধে কিন্তু তারা হামলে পড়েছে ওই অনেকের বাড়ি ঘরের উপরে, এবং তারা মানে এটা ঠিক বলবো যে আমি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয়, এটা হচ্ছে একটা বিজয়ের উল্লাসেও মানুষ কখনো কখনো রাস্তায় এরকম ভাবে নেমে আসে। সেই সময় বৈঠক যে হলো, সেই বৈঠকে যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে কিন্তু জাতীয় পার্টিকেও ডাকা হয়েছে। আনিস হুম। ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, তারা সহ কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বৈঠকটা করলেন। তাহলে সেই সময় জাতীয় পার্টিকে ডাকা হলো, যে ছাত্রদের সঙ্গে জনগণের যে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল, যে কারণে আমরা দেখেছিলাম যে আন্দোলনের সামনে ছাত্ররা ছিল কিন্তু জীবন দিতে এগিয়ে এসেছিল শ্রমিকরা। এবং শ্রমিকেরা। মানে হুম। শত শত শ্রমিকরা জীবন দিয়েছে। সংখ্যার বিচারে দেখলে তো শ্রমিকদের সংখ্যাটাই বেশি। তারা কেন এসেছিল? তারা তো আর কোটার আন্দোলনে আসেনি, বৈষম্য বিরোধী আন্দোলনের কথাই তো তারা এসেছিল। কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে কেমন করে যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেলো, এই জায়গাটাতে খেয়াল করে নেই আমাদের এই সরকার। যেই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার আমরা বলি, অবশ্যই গণঅভ্যুত্থানের যারা শক্তি সকলের সমর্থনে সরকার গঠিত হয়েছে। কিন্তু এই সরকারকে নিয়ে এখন এত প্রশ্ন আসছে এবং এই সরকারের সামনে আমরা এমন কিছু ঘটনা ঘটতে দেখছি যা খুবই অনাকাঙ্ক্ষিত। সেই জায়গা থেকে আমার প্রশ্ন আপনার কাছে যে সরকারের ভেতরের সরকারের কথা যে আমরা বলি, তাহলে সরকারের ভেতরে কি আপনি কি মনে করেন যে কি ঘটছে আসলে? মানে পতিত ফ্যাসিস্ট সরকারের কেউ কি আসলে প্রশাসনে আছে না কি আসলে বিষয়টা? গত বছর 8ই আগস্ট যখন এই সরকার শপথ নিলেন, একটা দারুণ আশাবাদ তৈরি হয়েছিল গোটা দেশে, যে আমরা প্রায় 15 বছরের যে ধারাবাহিক সংগ্রাম, এবং বিশেষ করে জুলাই আগস্ট মাসের যে বলবো যে রক্তক্ষয়ী সংগ্রাম, এটার মধ্য দিয়ে একটা অন্তত আহ স্বৈরাচারী দানবা মানে দানবীয় চেহারার পরিবর্তে একটা গণতান্ত্রিক মানে মুখ আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেটা মানুষের মধ্যে যেমন আশাবাদ তৈরি করেছিল, মানুষ তেমনি কিন্তু ভরসা করতে চেয়েছিল। কিন্তু একের পর এক যখন আমরা দেখলাম যে আমাদের আহ এই উপদেষ্টা মন্ডলী গঠন প্রক্রিয়া, তাদের ভূমিকা, কারো কারো এত নিষ্ক্রিয়তা, কারো কারো অতি তৎপরতা, সবকিছু কিন্তু আহ মানুষের মধ্যে একটা টিম ওয়ার্ক যেখানে হচ্ছে না, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছিল। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হলো, এর পরে যে একের পর এক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, ধরুন একটা বছর কিন্তু এখন কম সময় নয়, এক বছরে অনেক কিছু করা যেত। সেই কাজগুলো কেন উদ্যোগটা নেওয়া হলো না ঠিক মতো? আমরা একটু মুশকিলে পড়ে গেলাম। আমাদের সঙ্গে যখন প্রথম বৈঠকটা হলো, আমরা তখন বলেছিলাম যে একটা রোড ম্যাপ খুবই দরকার। রোড ম্যাপ দুই দিক থেকে দরকার, জনগণের সামনে একটা টার্গেট থাকে, রাজনৈতিক দলগুলোর সামনে একটা টার্গেট থাকে, এবং যারা ক্ষমতায় আছেন তাদের সামনে একটা টার্গেট থাকে যে আমরা কি করব, কতদিনের মধ্যে করব, কেমন করে করব। সেগুলো কিছু না থাকার কারণে একটা ঢিলেঢালা ভাব সর্বত্র জায়গায় ছিল। আর একটা বিষয় হলো, এটা হলো রাজনৈতিক দিক। কিন্তু সরকার তো পরিচালিত হয় প্রশাসন দিয়ে, সরকার তো হুম। পরিচালিত হয় পুলিশ দিয়ে। এই প্রশাসন এবং পুলিশের মধ্যে আহ, গত 15 বছর ধরে যারা ছিলেন তারাই তো অনেকেই আছেন। এবং তারা তো আছেন, তাদের কেউ কেউ যেমন বাধ্য হয়ে বিগত সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করেছেন, কেউ কেউ তো স্বেচ্ছায় কাজ করেছেন, কেউ কেউ তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েও কাজ করেছেন। তাহলে তাদের ব্যাপারে এটা কেমন হবে, মানে ভূমিকাটা কেমন হবে? তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, অথবা তাদের সামনে কি দায় অথবা দায়িত্বটা মানে অর্পণ করা হবে? আমরা এই যে কারণে বলেছিলাম যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা হলো পুলিশ প্রশাসন মানে সংস্কার, আর একটা হলো প্রশাসনের সংস্কার। প্রশাসনের প্রশাসন সংস্কার। যদি দলীয় লাঠিয়াল হয়ে যায়, আর পুলিশ যে দলীয় নির্যাতক বাহিনীতে পরিণত হয়, এই দুটো বন্ধ না হলে, বারবার ওরা তো শুধু উপরের নির্দেশেই করেছি এই কথা বলে নিজেদের অনেক থেকে তারা আড়াল করতে পারে। সেগুলোর ব্যাপারে কিন্তু খুব ভালো আমরা পদক্ষেপটা দেখি নাই। ফলে হলো কি, আপাত নিষ্ক্রিয়তার একটা পরিবেশ তৈরি হলো। এবং সেই সময় যে মব সংস্কৃতিটা তৈরি হলো, এটা আবার এর সুযোগ নিল না। অতীতের যে কোনো আন্দোলনে দেখবেন, আন্দোলনের মধ্য দিয়ে একদিকে যেমন প্রচন্ড ত্যাগের একটা বহিঃপ্রকাশ ঘটে, সাহসের বহিঃপ্রকাশ ঘটে, আবার এর মধ্যে একটা সুবিধারও কিন্তু হাতছানি থাকে। আমরা দেখলাম একদল যারা জান বাজি রেখে লড়াই করেছে, আর তার পিছে পিছে কিন্তু সন্তর্পণে এগিয়ে এসেছে একদল সুবিধা নেবার জন্য। যে কারণে দেখুন, চাঁদাবাজি থেকে শুরু করে এহেন কোনো কাজ নাই যেগুলো হওয়া শুরু হলো। ফলে পরিস্থিতিটা এমন হয়ে গেল, মানুষের মধ্যে এরকম ধারণা তৈরি করলো, তোমরা না চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলে, তোমরা না সকল মানুষের মধ্যে বৈষম্য দূর করার কথা বলেছিলে, তো এগুলো কেন হচ্ছে? এই কেন যে হচ্ছে? পরিস্থিতিটা তৈরি হলো, এগুলো কিন্তু মানুষের মধ্যে একটু আস্থা চির ধরলো, যে ছাত্রদের সঙ্গে জনগণের যে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল, যে কারণে আমরা দেখেছিলাম যে আন্দোলনের সামনে ছাত্ররা ছিল কিন্তু জীবন দিতে এগিয়ে এসেছিল শ্রমিকরা। এবং শ্রমিকেরা। মানে শত শত শ্রমিকরা জীবন দিয়েছে।
সংখ্যার বিচারে দেখলে তো শ্রমিকদের সংখ্যাটাই বেশি, তারা কেন এসেছিল? তারা তো আর কোটার আন্দোলনে আসেনি, বৈষম্য বিরোধী আন্দোলনের কথাই তো তারা এসেছিল। কিন্তু সেই মানুষগুলোর সঙ্গে কেমন করে যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেলো, এই জায়গাটাতে খেয়াল করে নেই আমাদের এই সরকার। সরকার সবসময় যে প্রশাসনিক আহ, মানে নিয়মেই দেশটা পরিচালনা করার চেষ্টা করেছিল, কিন্তু ভাবে নাই অভ্যুত্থানের পরে মানুষের মনন জগৎটা আগের মতো ছিল না। অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটাও আগের মতো ছিল না, এবং অভ্যুত্থানের পরে মানুষের স্বপ্নটা অনেক বড় হয়ে যায়, সেটাকে স্বীকৃতি দিতে হয়। তাহলে আপনি কি সেগুলোকে বলছেন, আমার 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 প্রশ্নের উত্তর যদি আমি খুঁজি, যে সরকারের ভেতরের সরকার এবং আসলে কেন সব সিদ্ধান্ত অ্যালাইন না, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, এরকম একটা বিষয় কেন প্রতীয়মান হচ্ছে, সেটার উত্তর যদি হ্যাঁ, খুঁজি, তাহলে ধরুন। আপনি যেটা বললেন যে প্রশাসনের সংস্কার হয়নি, পুলিশের জি। সংস্কার হয়নি, বা সেনাবাহিনীতে যারা যেসব আপনার সেনাবাহিনী কর্মকর্তা বিপথে গিয়েছেন এর আগে, তারা যেন ভবিষ্যতে কখনো বিপথে না যায়, সেজন্য যে সেনাবাহিনীর সংস্কার, সেটাও হয়নি। আপনি কি বলবেন তাহলে এইটাই কারণ, নাকি অন্য আরো কোনো কারণ আছে? আমরা এমন শুনি যে এই সরকারে কেউ কেউ আছেন যারা আসলে চানই না যে নির্বাচনটা হোক। দুটো জিনিস এখানে দেখুন। এই যে আহ, নির্যাতনের জন্য যে বাহিনীগুলো ছিল, সেই বাহিনীগুলোর ব্যাপারে কি কোনো সংস্কারের পদক্ষেপ আমরা দেখেছি যে এই বাহিনীগুলো আর কখনো নির্যাতন করবে না? সেটা পুলিশ বলি, র্যাব বলি, সেনাবাহিনী বলি, কিংবা আমাদের যদি বলি যে ডিজিএফআই বলি, সেগুলোর ব্যাপারে কোনো কথা আমরা শুনিনি। এগুলো যেমন একটা দিক, মানুষের মধ্যে একটা আস্থা এবং আশ্বাস তো আনতে হবে যে ভবিষ্যতে কেউ আর এইরকম করে জনগণের উপর নিপীড়ন চালাবে না। কিন্তু একটা প্রশ্ন মানুষকে কিন্তু খুব ভাবায়। 2024 সালের 5ই আগস্ট লক্ষ মানুষ রাস্তায় নেমে গেল, মানুষের মধ্যে একটা বিজয়ের উল্লাস। একদিকে যেমন তার স্বপ্ন আছে, আর একদিকে ক্রোধ আছে। এই ক্রোধে কিন্তু তারা হামলে পড়েছে ওই অনেকের বাড়ি ঘরের উপরে, এবং তারা, মানে এটা ঠিক বলবো যে আমি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নয়, এটা হচ্ছে একটা বিজয়ের উল্লাসেও মানুষ কখনো কখনো রাস্তায় এরকম ভাবে নেমে আসে। সেই সময় বৈঠক যে হলো, সেই বৈঠকে যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে কিন্তু জাতীয় পার্টিকেও ডাকা হয়েছিল। আনিস হুম। ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, তারা সহ কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বৈঠকটা করলেন। তাহলে সেই সময় জাতীয় পার্টিকে ডাকা হলো, সেই সময় দেখো, জামাত, জাতীয় পার্টি এবং বিএনপিকেও তারা যে ডাকলো, এই যে তখন তাদেরকে কেন ডাকলো, এটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে যে জাতীয় পার্টিকে কেন তখন ডাকা ডাকা কেন হয়েছে। তখন ডাকা হয়েছে? জাতীয় পার্টি তো বরাবরই আওয়ামী লীগের দোসর হিসেবেই ছিল পুরো সময়টাতে।